নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? একটি উজ্জ্বল অধাতু হলো, অর্থাৎ কি বলা হয়েছে? একটি উজ্জ্বল কিন্তু আবার সেটি অধাতু। তাহলে কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, আয়োডিন। আয়োডিন হচ্ছে একটি উজ্জ্বল অধাতু। এইবার আমরা জেনে নেব কিছু উল্লেখযোগ্য ধাতু সম্পর্কে। প্রথমে কি রয়েছে দেখো, জলের চেয়েও হালকা ধাতু কোনটি? অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম। সর্বাধিক হালকা ধাতু কোনটি? লিথিয়াম। বায়ুতে অনুপস্থিত একটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? সেটি হয়ে যাবে রেডন। সর্বাধিক হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু কোনটি? এটি হয়ে যাবে ব্রোমিন। আর সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি? এটি হয়ে যাবে পারদ। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? এটি হয়ে যাবে সোনা বা গোল্ড। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে এর কি নাম? স্কটিশ চার্চ কলেজ, কবে প্রতিষ্ঠিত হয়েছিল? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1830 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা দেখে নেব বিভিন্ন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের প্রতিষ্ঠাতার নাম। প্রথমে কি রয়েছে, বেনারস সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1792 সালে। কে প্রতিষ্ঠা করেছেন? জোনাথন ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে? ডেভিড হেয়ার। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 সালে। কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 সালে। আর এটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডেভিড হেয়ার। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 সালে। আর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। বেথুন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1849 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? জে.ই.ডি. বেথুন। শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1818 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? উইলিয়াম কেরি। পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল। এইবার আমরা দেখে নেব বিভিন্ন ঐতিহাসিক সন্ধি বা চুক্তি কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল। প্রথমে কি রয়েছে দেখো, আলীনগরের সন্ধি কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। সুরাটের সন্ধি কবে হয়েছিল? 1775 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মারাঠা ও ইংরেজদের মধ্যে। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা হয় এই সুরাটের সন্ধির মাধ্যমে। সলভাইয়ের সন্ধি কবে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মারাঠা ও ইংরেজদের মধ্যে। এই সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মারাঠা, পেশোয়া ও ইংরেজদের মধ্যে হয়েছিল। ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল। দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে এই সন্ধির মাধ্যমে। বেসিনের সন্ধি কবে হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মহারাজা রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি হয়েছিল। সগৌলির সন্ধি কবে হয়েছিল? 1816 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও নেপালের মধ্যে। ইয়ান্দাবুর সন্ধি কবে হয়েছিল? 1826 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ব্রহ্মদেশ ও ইংরেজদের মধ্যে। লর্ড আমহার্স্টের শাসনকালে প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধের সমাপ্তি ঘটে। লাহোরের সন্ধি কবে হয়েছিল? 1846 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও শিখদের মধ্যে হয়েছিল। এই সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সমাপ্তি ঘটেছিল।
পরবর্তী প্রশ্ন, অগ্ন্যাশয় রসে কোন উৎসেচক থাকে? অগ্ন্যাশয় রসে কোন উৎসেচক থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ট্রিপসিন নামক উৎসেচক থাকে। তারপর দেখো, লালা রসের উৎসেচকগুলি কি কি? টায়ালিন ও অ্যামাইলেজ। অগ্ন্যাশয় রসের উৎসেচকটির নাম কি? মল্টেজ ও ট্রিপসিন। পাচক রসে থাকা উৎসেচকগুলি কি কি? পেপসিন ও লাইপেজ। আন্ত্রিক রসের উৎসেচকগুলি কি কি? সুক্রোজ ও ল্যাকটোজ। পিত্তরসে কোনো উৎসেচক থাকে না। পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ধূপগড়। এবার আমরা দেখে নেব বিভিন্ন পর্বত এবং তাদের উচ্চতম বা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। আনাইমালাই পর্বতের আনাইমুদি। মিশমি পর্বতের দাফাবুম। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। খাসিয়া পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম শিলং। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভাবুলমালা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাগা। কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নন্দা দেবী। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। পরবর্তী প্রশ্ন, আলাই দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন? কে আলাই দরওয়াজা প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা প্রতিষ্ঠা করেন। এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস কি রয়েছে। দেখো, আড়াই দিনকা ঝোপড়া বা আজমির কে প্রতিষ্ঠা করেছেন? কুতুবুদ্দিন আইবক। কোয়াত উল ইসলাম মসজিদ কে প্রতিষ্ঠা করেছেন? এটাও কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছেন। কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেছেন? কুতুবুদ্দিন আইবক শুরু করেন কিন্তু শেষ করেন কে? ইলতুৎমিশ। জামাতখানা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন? এটাও আলাউদ্দিন খলজি। নিজামুদ্দিন আউলিয়ার সমাধিসৌধ কে প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন খিলজি বা খলজি। তুগলকাবাদের দুর্গ কে প্রতিষ্ঠা করেন? গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি? বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম শহর বা দেশ। ভ্যাটিকান সিটি আয়তন এবং জনসংখ্যা উভয় দ্বারা বিশ্বের ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত। ইতালির রোমের মধ্যে একটি স্বাধীন শহর রাজ্য হিসেবে এটি আনুমানিক জনসংখ্যা কত? 800 থেকে 1000 জন। এটি একটি জনসংখ্যা যা ওঠানামা করে। এটিকে বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ হিসেবে গড়ে তোলে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রাজ কাপুর। পরবর্তী প্রশ্ন, নেটোর প্রধান কার্যালয় কোথায়? তাহলে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ব্রাসেলস। তাহলে নেটোর প্রধান কার্যালয় কোথায়? ব্রাসেলসে। এই নেটোর সম্পূর্ণ নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। এই সংস্থাটি 30টি স্বাধীন সদস্য দেশের একটি জোট। এটি 4 এপ্রিল 1949-এ উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা দেখে নেব বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? হেগ শহরে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিওতে।
আইসিসির সদর দপ্তর কোথায়? দুবাইয়ে। ফিফার সদর দপ্তর কোথায়? জুরিফে। আইএলওর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ডাব্লিউডাব্লিউএফ এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। ইউএনইউ এর সদর দপ্তর কোথায়? টোকিওতে। হু এর সদর দপ্তর কোথায়? জেনেভাতে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। এবং এফএও এর সদর দপ্তর কোথায়? রোমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লোকোমোটিভ শিল্পের জন্য পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন বিখ্যাত। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের একটি ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ কারখানা। এটি বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদক কারখানাগুলির মধ্যে অন্যতম। 1947 সালে স্থাপিত এই কারখানাটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কার লেখা? চৈতন্য চরিতামৃত কার লেখা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কৃষ্ণদাস কবিরাজের লেখা। তারপর দেখো, মহাভারত কার লেখা? কাশিরাম দাসের লেখা। চণ্ডীমঙ্গল কার লেখা? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। তুজুকি বাবরি ও মসনভি কার লেখা? বাবরের। হুমায়ুননামা কার লেখা? গুলবদন বেগম হুমায়ুনের বোনের লেখা। আইনি আকবরী বা আকবরনামা কার লেখা? আবুল ফজলের লেখা। শাহজাহাননামা, যেটা কি ফরাসি ভাষায় রচিত, এটি কার লেখা? ইনায়েত খাঁয়ের লেখা হচ্ছে শাহজাহাননামা। ইনায়েত খাঁয়ের লেখা হচ্ছে শাহজাহাননামা। তুজুকি জাহাঙ্গীরি কার লেখা? অ্যান্সারটি হয়ে যাবে জাহাঙ্গীরের লেখা তুজুকি জাহাঙ্গীরি। পরবর্তী প্রশ্ন, কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন সংস্থার রূপরেখা গঠিত হয় 15ই মার্চ 1950 সালে। বিলুপ্তি হয় কবে? 13ই আগস্ট 2014-তে। বিলুপ্তি হয় 10 বছর আগে। এর সদর দপ্তর কোথায়? যোজনা ভবন, যেটি নতুন দিল্লিতে অবস্থিত। নীতি আয়োগ কবে গঠিত হয়? 1 জানুয়ারি 2015-তে। পরিকল্পনা কমিশনের পরিবর্তিত নাম কি? নীতি আয়োগ। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্ববহিস্থ স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্ববহিস্থ স্তর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্ববহিস্থ স্তর। এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। যে অঞ্চলে অণু এবং পরমাণু মহাকাশে চলে যায় তাকে এক্সোস্ফিয়ার বলে উল্লেখ করা হয়। এটি থার্মোস্ফিয়ারের ওপর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপর কি রয়েছে দেখো, ট্রোপোস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কি পায়? হ্রাস পায়। তারপর কি রয়েছে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে ওজোন স্তরের উপস্থিতির কারণে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপর কি রয়েছে, মেসোস্ফিয়ার। ভূপৃষ্ঠের 50 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা আবার হ্রাস পায়। বেশিরভাগ উল্কা মেসোস্ফিয়ারে কি যায়? জ্বলে যায়। তারপর কি রয়েছে, আয়োনোস্ফিয়ার। 85 কিলোমিটার অতিক্রম করে একটি থার্মোস্ফিয়ার স্তর রয়েছে এবং আয়োনোস্ফিয়ার হল মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের কিছু অংশের অঞ্চল। পরবর্তী প্রশ্ন, একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন। একমাত্র কোন খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভিভিয়ান রিচার্ডস ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেট বিশ্বে নিজের ছাপ রেখে গিয়েছেন। বিভই একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল আর ক্রিকেট দুটোরই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি 1974 সালে অ্যান্টিগায় ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব খেলেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? বিশ্ব উন্নয়ন প্রতিবেদন রিপোর্টটি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বিশ্ব ব্যাংক দ্বারা প্রকাশিত হয়। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। কোন পদার্থটি উপাদান হিসেবে বারুদে থাকে না? নিচের অপশনগুলির মধ্যে কোন অপশনটি উপাদান হিসেবে বারুদে অনুপস্থিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পটাশিয়াম সালফেট। কী হবে অ্যান্সারটি? পটাশিয়াম সালফেট, যেটি বারুদে উপস্থিত থাকে না। বারুদ হল প্রাচীনতম রাসায়নিক বিস্ফোরক, যা ব্ল্যাক পাউডার নামে পরিচিত। এটি সালফার, কাঠকয়লা এবং পটাশিয়াম নাইট্রেটের মিশ্রণে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কী নামে চিনত? মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কী নামে চিনত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মেলুহা নামে চিনত। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত? বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং 1882 সালে প্রকাশিত আনন্দমঠ একটি বাংলা কথাসাহিত্য। এটি 1800 শতকের শেষ দিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে অনুপ্রাণিত হয়ে রচিত। এটি বাংলা এবং ভারতীয় সাহিত্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে বিবেচিত হয়। পরবর্তী প্রশ্ন, গুগল হলো একটি ড্যাশ। গুগল কি? গুগল হলো একটি অপশন ডি, সার্চ ইঞ্জিন, যেখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কি করি? সার্চ করি। একটি মিশ্র স্নায়ুর অন্যতম উদাহরণ হলো, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভেগাস। ভেগাস হলো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। 1829 সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ নামে পরিচিত মৃত স্বামীর চিতায় চড়িয়ে বিধবা স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার প্রাচীন এক হিন্দু প্রথা আইন করে নিষিদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, একটি যৌগিক ফল হল নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি যৌগিক ফল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কাঁঠাল। কাঁঠাল হলো একটি যৌগিক ফল। তারপর দেখো, কয়েকটি সরল ফল বা একক ফল কোনগুলো? আম, ধান, মটর, কুমড়ো, এগুলি হচ্ছে কি ফল? সরল ফল বা একক ফল। কয়েকটি নিরস ফল কি কি? কাজু বাদাম, ধান, গম, সুপারি, এগুলি হচ্ছে নিরস ফল। কয়েকটি রসালো ফল কি কি? আম, জাম, আপেল, আঙুর। কয়েকটি প্রকৃত ফল হলো আম, কলা ও শসা। কয়েকটি অপ্রকৃত ফল কি কি? আপেল, কাঁঠাল, চালতা, এগুলি হচ্ছে অপ্রকৃত ফল। পরবর্তী প্রশ্ন, ভারত শাসন আইনকে কে চার্টার অফ স্ল্যাভারি বলেছিলেন? তাহলে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারত শাসন আইনকে চার্টার অফ স্ল্যাভারি বলেছিলেন। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে জওহরলাল নেহেরু বলেছিলেন, ইট ওয়াজ এ নিউ চার্টার অফ স্ল্যাভারি। পরবর্তী প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কী হয়? সমান হয়। সর্বোচ্চ দ্রাঘিমা কোনটি? 180 ডিগ্রি হয়। 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে
4 মিনিট সময়ের কি হয় ব্যবধান দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ধানের ধসা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি? কোন ব্যাকটেরিয়া ধানের ধসা রোগ সৃষ্টি করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জ্যান্থোমোনাস ওরাইজি নামক ব্যাকটেরিয়া ধানের ধসা রোগ সৃষ্টির জন্য দায়ী। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট রোগ। প্রথমে কি রয়েছে? আমের পচন রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়াম কর্টোকোরাস। আখের লাল দাগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি? সিউডোমোনাস বুব্রিলাইনান্স হচ্ছে আখের লাল দাগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। টমেটোর উইল্ট রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি? সিউডোমোনাস সোনালাসিয়ারাম। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শোষণের বিরুদ্ধে অধিকার। এই অধিকারটি বিদেশিরাও পেতে পারেন। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কত? বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 0 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে, 32 ডিগ্রি ফারেনহাইট বা 273.16 কেলভিন। তবে টাংস্টেনের গলনাঙ্ক সব থেকে বেশি, কত? 6170 ডিগ্রি সেলসিয়াস বা 3683 ক্যালভিন। এই জন্য লাইট বাল্বে টাংস্টেন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? কে সর্বপ্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, এডওয়ার্ড সুয়েস সর্বপ্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? কোন অ্যাসিডের অপর নাম সামুদ্রিক অ্যাসিড? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা মিউরিয়াটিক অ্যাসিড বা লবণের স্পিরিট নামেও পরিচিত, এটি হাইড্রোজেন ক্লোরাইডের একটি জলীয় দ্রবণ। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম হাইড্রোজেন সালফেট। এটির সংকেত H2SO4। সালফিউরিক অ্যাসিড জলে দ্রবণীয়। সালফিউরিক অ্যাসিড পূর্বে অয়েল অফ ভিট্রিয়ল নামে অভিহিত ছিল। নাইট্রিক অ্যাসিড, যা অ্যাকুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, একটি ক্ষয়কারী খনিজ অ্যাসিড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি PDF পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন WBP, KP ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড SI প্লাস WBP পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ GK টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।